রেডিও বাংলাদেশ খুলনা, এখন যেটা বাংলাদেশ বেতার খুলনা হয়েছে বা বাংলাদেশ বেতার ঢাকা হয়েছে, তখন তো রেডিও ছিল আরকি। তখন ওটা বাদ দিতে পরবর্তীতে বাংলাদেশ বেতার খুলনা হলো। অডিশন শুরু হলো কিরকম? হঠাৎ একদিন আম উনারা অ্যানাউন্স করলেন যে, এখানে আমাদের আঞ্চলিক অনুষ্ঠান শুরু হবে। কিছু ভালো উপস্থাপক, ঘোষক, ঘোষিকা নেয়া হবে। এই তখন কিন্তু সংবাদ পড়ার কোনো সিস্টেম মানে সংবাদ হুম। হতো না। আমি চর্চা করতে, করতে এমন একটা আ পর্যায়ে চলে গেলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি অডিশনে পাস করি, তাহলে আমি নিশ্চয়ই সাকসেসফুল হব। আমার কোনো ওস্তাদ ছিল না। বিজন বোসকে আমি করতাম। আমি ছোট্ট করে একটা কথা বলি। যে কানে লাগছে আগে বলছিলাম। উনি কিভাবে পড়তেন? আকাশবাণী, হুম। খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ, বিশেষ খবর হলো ঠিক এইভাবে শুরু হতো জি। জিনিসটা। তখন খবর কম ছিল, ঘটনা কম ছিল, দেশের অবস্থা ভালো ছিল। তখন এইজন্যে তখন নিউজটাও অল্প সময়ের মধ্যে ১০-১৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। আর এখন লম্বা নিউজ, অনেক ঘটনা, পৃথিবী অন্যরকম হয়ে গেছে। অ্যা অ্যা পৃথিবী এগিয়ে গেছে অনেক। এখন তো লেন্দি সময়। আর যে আমরা কথা বলছি, আমাদের কথা তো হয়তো আম আমি যদি পুরনো দিনের স্মৃতির কথা বলি, জীবনও শেষ করতে পারব না। আমি ওই সেদিন একটা সাক্ষাৎকার দিলাম এক জায়গায়। ১ ঘন্টা ১০ মিনিট। তার মধ্যে ওনারা আমাকে ৪ টা প্রশ্ন করেছেন। এই ৪ টা প্রশ্নের মধ্যে আমি ১ ঘন্টা ১৫ মিনিট কিভাবে চলে গেল আমি বুঝতে পারলাম না। এই যে আপনি পুরো ভোকাল এই বয়সে এসেও মডিউলটা চেঞ্জ করে ফেললেন একটু আগে। বিজন বসরই হোক আর যাই হোক এবং এই আপনি পুরো জীবনে বহুবার এটা চেঞ্জ করেছেন। হুম। ভয়েসের থ্রোয়িং বলি, যখন যেটা ডিমান্ড করে সেভাবে ভয়েসটা দেয়া। এবং আপনি কারো কাছে শেখেননি। এটা না, আপনি কিভাবে না, করেছেন? কারো কাছে শিখিনি। আমি শুনে, শুনে শিখেছি। একটা জিনিস কি, একজন সঙ্গীত শিল্পী হোক বা নৃত্যশিল্পী হোক বা যে কেই হোক, কোন একটা কাজ করতে গেলে তার একটা ওস্তাদ লাগে। হুম। তার পেছনে অনুপ্রেরণা লাগে। কার বা জিনিস ধরেন একটা মহিলা হোক, একটা মেয়ে হোক, গান শিখছে। অমুক শিল্পীর গানটা তার কানে লেগেছে, ভালো লাগছে, গান শিখতো। এভাবে গানের টিচার কাছে যেত সব। আমার কিন্তু কোনো টিচার ছিল না। আমাকে কেউ শেখায়নি। আমি নিজেকে তৈরি করেছি এভাবে। তো যখন অডিশন দিলাম হ্যাঁ। বেতারে, ১ম যখন অডিশন চিঠি পাওয়ার জন্য ওরা আবেদন জানালো, দিলাম। 3rd ডে তে আমার অডিশন দিচ্ছিল আরকি। প্রায় ২০০ র উপরে ছেলে-মেয়ে অডিশন দিছিল। 3rd ডে তে আমি যখন মানে বেতারে অডিশন দিতে গেছি তখন ওনারা আমাকে বললেন কি যে, স্টুডিওর মধ্যে ঢুকবেন, অন এয়ার এর বাতি জ্বলবে, পড়া শুরু করবেন। আর যখন নিভে যাবে তখন নিভে যাওয়ার আগ পর্যন্ত সাইলেন্ট থাকবেন। আমি বুঝে গেলাম। যথারীতি ওরকম আমিও গেছি, আমার নাম বলেছি, ঠিকানা বলে তারপরে শুরু করেছি। অল্প সামান্য পড়তে না পড়তে আমাকে ভিতরে ডেকে বললেন কি, "তুমি কি আগে কোনো কাজ করতে কোথাও?" "না তো।" "তুমি এত একেবারে মানে ফুল যেভাবে নিয়ম মেনে সেভাবেই তুমি পড়তেন। এভাবে দিলে কি করে?" যেটা আমি অভ্যাস করেছি ছোটবেলা থেকে এই করতে, করতে। তো একটা জিনিস কি, মানুষ যদি কোনো কিছু হওয়ার জন্য আশা করে বা বড় কিছু করতে চায়, একান্ত মনে চায়, একান্ত মনে চায়, আল্লাহ তা কবুল করেন। করেন। আপনি যখন আমার সঙ্গে ১ম দেখা হলো সেটা তখন বলছিলেন যে আপনার বেশ কয়েকবার স্ট্রোক হয়ে গেছে। হুম, হুম। এবং ডাক্তার আপনাকে বলেছে যে হেলথ এর যে কন্ডিশন, আমরা তো ভবিষ্যৎ মানে বক্তা নই, ভবিষ্যৎ কেবল হ্যাঁ, সৃষ্টিকর্তাই হ্যাঁ, জানেন। হ্যাঁ। তো তাতে আপনার একা ঘোরাফেরাটা একেবারেই উচিত না। এরকম একটা কথা বলেছেন ডাক্তার। না, এখন তো আমার পারি না। প্রশ্নটা হচ্ছে যে আপনি একা এসছেন, হ্যাঁ। কাজ করে যাচ্ছেন। এই যে জীবনী শক্তি এটা পান কোথায় আসলে এত জীবনী শুনুন, শক্তি? মানুষ যত বয়স হয় না, মানুষের যখন রিটায়ারমেন্টে যায়, আমি বিদেশে দেখেছি 50 প্লাস যারা, তারা কিন্তু খুব অ্যামিউজ করে। হুম। সাংঘাতিক খুব এনজয় করে অনেক কিছু। তাদের কাছে শিখেছি আমি। এবং যত বেশি কাজ করবা, তত ভালো থাকবা। ট্রু। একজন মানুষ রিটায়ারমেন্টে চলে গেলে যখন দেখা যায় সরকারি চাকরি করতে রিটায়ারমেন্টে গেলে, সে মনে করে আমার দ্বারা আর কিচ্ছুই হবে না। এই আমি শেষ হয়ে গেলাম। আমার আর কেউ নাই। হতাশায় ভোগে তখন। হুম। এই হতাশায় ভোগা যাবে না। আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন, "তো ভাই আর কতদিন ভয়েস দেবেন?" আমি বলি, "আল্লাহ যে কদিন রাখেন আমার কণ্ঠ, যে কদিন মানুষে আমাকে চায় আমি দেব। কিন্তু আমার কণ্ঠে কোনো বয়স নেই।" হুম? এটা বয়সের সাথে আরো ম্যাচিউর হ্যাঁ, হয় হ্যাঁ। ইনফ্যাক্ট। আরো কণ্ঠে সৌন্দর্য কিন্তু কোনো বাড়ে। বয়স নেই। হ্যাঁ। এখন আমি জানি না, এখন আপনাদের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে কথা বলছি সব, কিন্তু জানি না আপনারা কোন দৃষ্টিতে নেবেন। কিন্তু আমি চেষ্টা করি আরো কিছু শেখার। আমার কিন্তু শেখা শেষ হয়নি। মনে হয় কি যেন কেউ আমাকে শিল্পী বললে আমার না খুব রাগ হয়।
মনে হয় কি যে শিল্পী হওয়া কিন্তু অত সোজা না, কঠিন বিষয়। খুব কঠিন জিনিস। আমার খুব রাগ লাগে, সবাই বিখ্যাত হ্যাঁ ত্যান। আমি বলি, ভাই প্লিজ এ কথা বলো না তো। আমি নিজে কিন্তু একজন মানে খুব নীরবে থাকা মানুষ, এক নীরবে নিবৃত্তে থাকি, প্রচার বিমুখ একটা মানুষ। আমি কোনো সময় আমাকে হয়তো কণ্ঠে অনেকে চিনেছেন, চেনেন, কিন্তু আমি যে সেই ব্যক্তি এটা অনেকে দেখেননি। এটা তো খুব সম্প্রতি এসে ২-১টা ইন্টারভিউ হ্যাঁ, হলো বলে দেখছে মানে মানুষ। ইউটিউবে আমার কিছু রিল যায়, ইসলামিক কিছু তথ্য আমি দেই। এটা খুব মানুষের মানে অন্তরটাকে বিগলিত করে। তো এইভাবে পরিচিত হয়ে গেছে মানুষের সামনে অনেক বেশি। আমি বাইরে বেরোলে, হ্যাঁ স্যার আপনাকে চিনি, আপনি একজন ফলোয়ার। কালকে আমি ডাক্তারখানায় গেছিলাম একটু, ওখানে যত লোকজন বসে আছে পেশেন্টরা সব উঠে দাঁড়ায় আমার সঙ্গে কোলে করে আমার সঙ্গে সেলফি তুলবে। আমি বলছি, ভাই আমাকে একটু মাফ করুন। মানুষের ভালোবাসা। এমনকি ডাক্তার সাহেব পর্যন্ত আমি আপনার ফলোয়ার। না, নিঃসন্দেহে। এবং ভোকালের চর্চার জন্য কি কিছু করার প্রয়োজন আছে? আমরা যে স্বর ঠিক রাখার জন্য অনেকে এক্সারসাইজ করে। আপনার জীবনে কি খুব প্রয়োজন হয়েছে এটার? আমার প্রয়োজন হয়নি, তবে চর্চা করেছি। চর্চা করতে হবে, ও এটা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেটা আমার প্রশ্ন ছিল যে উচ্চারণের জায়গাটা, বাংলা উচ্চারণের ক্ষেত্রে আপনার কি হয়েছে? কারো কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে বাংলা শব্দের উচ্চারণের ক্ষেত্রে? পরামর্শ তো নিতেই হবে, হ্যাঁ। শিখতে গেলে পরামর্শ দিতে হবে। আর সবচেয়ে প্র্যাকটিক্যাল যারা করে, আমরা ভয় দিচ্ছি, যারা স্ট্যাবলিশ হয়ে গেছে তাদেরটা শুনতে হবে, শুধু আমারটা না। বহির্বিশ্বে যারা করেন কানটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওগুলো শুনতে হবে। হ্যাঁ। আমি যখন রাতে যখন অবসর থাকি তখন আমি বিভিন্ন চ্যানেলের সংবাদটা শুনি, ডকুমেন্টারি দেখি, কারটা কীরকমভাবে করছে। এগুলো কিন্তু আমি এখনও দেখি, আমি কিন্তু শেখার চেষ্টা করি এখনও। আমি সব কিছুর পণ্ডিত তা না, তবু আমি বলি যে যত শিখতে পারবেন, যত দেখবেন, প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে এটা সাহায্য করবে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি কিন্তু কণ্ঠের জন্য খুবই দরকার এবং উচ্চারণের জন্য দরকার। এজন্য কবিতা পড়তে হয়, কবিতা পড়তে হবে বেশি করে। যারা আবৃত্তি করেন তাদের কিন্তু কণ্ঠশীলন হয়ে যায় তাতেই। একদম প্রথম দিককার কাজগুলো যখন এখন শোনেন কেমন লাগে? আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। আমি বলি বেতারে যখন কেউ, এখন তো কত শর্ট হয়ে গেছে, তুমি চিন্তা করো যে কম্পিউটারে সব কিছু হচ্ছে। গান, তুমি একটা গান গাওয়ার সময় তুমি হয়তো মুখটা গেলে আজকে আমার ভালো লাগছে না, পরে, কিন্তু আগে কিন্তু তা ছিল না। আগে স্টুডিওর মধ্যে সমস্ত যন্ত্রীরা থাকতেন, শিল্পী থাকতেন, সামনে যে রেকর্ডিস্ট বসতো, মানে কি একটা কাঁচের ওপাশে একটা রুম, সেখানে বসতো। গান হয়তো রেকর্ডিং চলছে, অন এয়ার হয়তো লাইভ না, এটা আগে থেকে রেকর্ডিং করার জন্য গানের হয়তো কতবার যে কাট হতো বলার মতো না। একটু ভুল হতো, আবার সব ফেলে দিয়ে নতুন করে আবার গোড়ার থেকে এরকমই করতে হতো, অনেক কষ্ট হতো। লাইভ হতো। আমি যখন উপস্থাপনা ঘোষক ছিলাম, এর পাশাপাশি আমি যখন রেডিওতে ঢুকেছি তখন বেতার ভবন হয়নি, ব্রডকাস্টিং হাউস হয়নি। আমাদের বাসার থেকে প্রায় ৫-৬ মাইল দূরে গল্লামরির মতো জায়গায়, যেখানে এখন খুলনা বিশ্ববিদ্যালয়, ওইখানে আমাদের ট্রান্সমিটার ছিল। সকালবেলা নিয়ে যেত বা দুপুরে থাকলে দুপুরে ট্রান্সমিশনে নিয়ে যেত। পার ট্রান্সমিশনে মানে সকাল থেকে ৬টার থেকে ১০টা পর্যন্ত, আবার বিকেলে ট্রান্সমিশনটা ছিল বিকেল ৪:৩০ থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত, ব্যাস। কিন্তু পেমেন্ট খুব কম, মাত্র ৭ টাকা। এরপর আসলো 10 টাকা, তারপর আসতে বাড়তে বাড়তে এখন কত আমি জানি না ঠিক, হয়তো মানুষের ওরা দেয় হয়তো ৪০০-৫০০ টাকা হয়তো দেয়, কিন্তু অত্যন্ত স্বল্প রেমুনারেশন ছিল আমাদের, এবং সেটাই যথেষ্ট আমাদের জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাসে ১-১৫০ টাকা, ২০০ টাকা হাতে আসতে আমার মনে করতাম কিছু বিশাল ধনী হয়ে গেছি, এরকম মনে হতো আর কি। তখন আমি বলি আমার ব্যক্তিগত কথা, ডিম আমি কিনেছি ১ টাকায় ২০টা দেশি মুরগির ডিম। ১ টাকায় ২০টা ডিম? ১ টাকায় ২০টা আমি কিনেছি। ১৬টা ডিম, আগে ছিল ১৬ আনা ১ টাকা। আর তারপরে দশমিক হওয়ার পরে ১০০ পয়সা ১ টাকা হলো। ১৬ আনায় যখন ১ টাকা হলো তখন ১ টাকায় ১৬টা ডিম দিত। একটু কোনা ভাঙা বা একটু ওইটা যদি হতো তাহলে আমাকে ২০টা দিত। বলে একটু ভাঙা ভাঙা না, তাহলে ২০টা পাবা, নিতাম। কারণ বাসায় গিয়ে তো ভেঙে পুচ করবে তোর খাবে, এই জন্যে একটু ভাঙা ভাঙা বেশি, আরও কটা বেশি পাওয়া যায়, 4টা বেশি দিত।